কোনো দলের স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু প্রতিনিধি সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান আরও বলেন, দেশ অস্থিতিশীল হলে পলাতক ফ্যাসিবাদী অপশক্তি ফিরে আসার পথ তৈরি হবে। দলীয় স্বার্থে কেউ যাতে ধর্মীয় পরিচয় ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিএনপি ক্ষমতায় আসলে পিছিয়ে পড়া পরিবারে নারী সহায়তা কার্ড সরবরাহ করা হবে বলেও জানান তিনি। ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদের বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে হিন্দু জোটের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, এমন বাংলাদেশের স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করবে তার সন্তান তারেক রহমান। বিএনপি মহাসচিব আরও বলেন, 1971-এ মুক্তিযুদ্ধে যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো পার্থক্য ছিল না, নতুন বাংলাদেশেও কোনো পার্থক্য থাকবে না। এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানান ফখরুল। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশকে স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমাদের এই মানুষগুলো যারা এই ভূখণ্ডে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই। কিছু দল ঢাকায় বসে জনগণের কথা বলে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে চাপ দিচ্ছে। এটা স্বৈরাচারী মানসিকতা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ নানা ইস্যুতে একথা বলেন তিনি। আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতের বিরুদ্ধে এই অভিযোগ সঠিক নয়। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। জনতার ইশতেহার শিরোনামে আলোচনা সভার আয়োজন করে ট্রেস কনসাল্টিং নামের একটি প্ল্যাটফর্ম। এতে অংশ নেন রাজনীতিবিদ ও পেশাজীবীরা। তবে আলোচনায় গুরুত্ব পায় ঐকমত্য কমিশন ও জুলাই সনদ প্রসঙ্গ। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো মাঠ দখলের প্রতিযোগিতা করলে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটবে না। আজকে হচ্ছে নভেম্বরের 8 তারিখে, এখন আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না যে ফেব্রুয়ারির প্রথম অংশে নির্বাচন হবে, অথচ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই পোডিয়ামে তা কিন্তু আছেন। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে যতটুকু ঐকমত্য হয়েছে কারো চাপে তার চেয়ে বেশি বাস্তবায়নের সুযোগ নেই। সংসদে পাশ হওয়ার আগে গণভোটের বিধান নেই বলেও জানান তিনি। তবে চাপ তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জামায়াত নেতা। ম্যান্ডেটের জন্য যান না জনগণের কাছে। ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা। এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি। আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে, এটা কোন ধরনের কথা হইলো, এইটা ঠিক ওটা ঠিক না, হু আর উই টু ডু দিস। আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমরা 3 জোটের রূপরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে এগ্রিমেন্ট করছিলাম, তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ইলেকশন হয়েছিল। এই ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে? এই জন্য আমরা চুন খেয়ে যার মুখ পড়েছে সে দই দেখলে ভয়। আমরা এই দই আর খাইতে চাই না, যেটা চুনের আড়ালে লুকায়িত আছে। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। পরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ব্যাপারে সবাইকে স্পষ্ট করে বলতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয়ে সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই। কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাইয়ের আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে, কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট।
শফিকুল আলম আবারও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবেই। একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনীতিতে বৈষম্যের কারণে বিরোধ তৈরি হচ্ছে, এতে অন্ধকারের দিকে যাচ্ছে দেশ, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর শুধু আইন প্রণয়ন নয়, তা সুফল যেন ভোগ করতে পারে সব শ্রেণীর মানুষ, সেটি নিশ্চিতে তাগিদ বিশিষ্ট জনদের। শনিবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত বৈষম্য বিরোধী আইন নিয়ে নাগরিক সংলাপে এসব মন্তব্য করেন বক্তারা। বৈষম্য বিরোধী আইন নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। সংখ্যালঘু মানুষ, ধর্মীয়, আদিবাসী। সংলাপে বলা হয়, ৩ বছর পেরিয়ে গেলেও এখনো সংসদে পেশই হয়নি বৈষম্য বিরোধী আইন। হিজড়া, দলিত সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও অগ্রগতি নেই। বিচারের প্রবেশগম্যতা কতদূর হচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করছি। সংলাপে বক্তারা বলেন, শুধু আইন প্রণয়ন নয়, প্রয়োজন এর বাস্তবায়ন নিশ্চিত করা। আইনটি যেন নারী, শিশু, সংখ্যালঘু, প্রতিবন্ধী সহ সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করে দাবি তাদের। স্বাস্থ্যসেবা বা শিক্ষা বা কর্মসংস্থানের কাজ করার অধিকার, এগুলোকে সব ঠিক মৌলিক অধিকার হিসেবে আমরা দেখি না, আমাদের সংবিধানে মূলনীতি হিসেবে দেখি, কিন্তু ওগুলো হচ্ছে মূল চাহিদা, যেগুলো ছাড়া আসলে কেউ তার জীবনযাপন ঠিক মতো করতে পারে না। সেই জন্য এগুলো প্রত্যেকের ক্ষেত্রে যেখানে বৈষম্য হচ্ছে সেখানে বৈষম্য নিরসনের জন্য ব্যবস্থা দরকার, প্রতিকার দরকার। বৈষম্য বিরোধী আইনটি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা থাকা জরুরি। আইনটি কার্যকর হলে সমাজে ন্যায় বিচার ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। এই হিসাবগুলো, এই বিভেদের যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফেব্রিককে নষ্ট করেছে এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের আগে এই সরকারকে যদি অর্ডিন্যান্স করতে বাধ্য না করবেন, সেই বৈষম্যের পদক্ষেপ যারা না নেবেন আমরা তাদেরকে ভোট দেব না। এদিকে অন্তর্বর্তী সরকারের হাতে যে সময় বাকি আছে সে সময়ের মধ্যেই বৈষম্য বিরোধী আইনটি পাশ করার তাগিদ দেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এই মুহূর্তে কারিগরিভাবে একটি আইন প্রণয়ন করার মতো পরিস্থিতি এখনো আছে। আমরা শুনেছি 3 থেকে 4 সপ্তাহ সময় পেলে হয়তো এই আইনের একটি খসড়া আমরা বিবেচনার জন্য সামনে পেতে পারি। নতুন সরকার আসলে পরে স্বল্পতম সময়ে এইরকম একটি আইন যাতে সংসদে পাশ হয়। প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে এই আইন অন্তর্ভুক্ত করার দাবিও জানান বক্তারা। সুষ্ঠু নির্বাচন করতে হলে আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে পেঁয়াজের মৌসুম শেষ এবং আমদানি বন্ধ, এই দুই কারণে অস্থির হচ্ছে বাজার। সরকারি হিসাবেই মাত্র 1 সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে 60%। প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। চড়া দামের জন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। বাজারে চাহিদা মতো পেঁয়াজ কেনা গেলেও গুনতে হচ্ছে চড়া দাম। খুচরা বাজারে 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। চড়া দামের জন্য পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। আর বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে। দেশি বীজ দিয়ে খালি কি দেশ চলে ভাই? চলে না তো, ইন্ডিয়ান নাই, এই কারণে কেমনে বাজারে একটু বেশি হবে ভাই। সব সরকারই বলে যে সবকিছু দাম কমাইবো, এটা বাড়াইবো, এটা কি কমাইবো, যে আসে লঙ্কায় যে যায় এই বির হয়। রাজধানী সহ সারা দেশে পেঁয়াজ আসে মূলত পাবনা, ফরিদপুর এলাকা থেকে। মজুদ কমে যাওয়ায় সেখানেও দাম বাড়ছে বলছেন কৃষকরা। পেঁয়াজ যে পরিমাণ ছিল এখন অর্ধেকের কমে গেছে, বুঝলেন। যার যে ঘরে যেটুকু আছে এটুকুই দাম পাচ্ছে, মনে করেন বাইরে গেছে দাম। কিনতেও পারতেছি না, সাহসেও পাচ্ছি না, কুলিতেও পারতেছি না। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন, দেশীয় উৎপাদন প্রায় 21 লাখ টন। এই হিসাবে প্রতি বছর 6 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়। তবে দীর্ঘদিন আমদানি বন্ধ থাকা ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় সংকট তৈরি হয়েছে বলে দাবি শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ীদের। তাদের মতে পরিস্থিতি উন্নয়নে আমদানির বিকল্প নেই। ইমিডিয়েট আইপি না পাবেই না, তো পেঁয়াজই তো নাই, আসলেও তো নাই। যেরকম আমাদের দেশে সবসময় পেঁয়াজ 20% ঘাটতি থাকে, সেই ঘাটতিটা মনে করেন এবার হয়তো 10% বা 15% ঘাটতি ছিল, সেটা তো এখনও আছে। সেই ঘাটতিটা থাকাতে আজকে দেখেন পেঁয়াজ তো সাধারণ মানুষ তো পেঁয়াজ খাইতে পারতেছে না।
পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমাতে আমদানি সুপারিশ করে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালু হলো রাজধানীর কমলাপুরের টিটিপাড়ায় নির্মিত 6 লেনের রেলওয়ে আন্ডারপাস। সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। স্থানীয়রা বলছেন, এতে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ আর যানজটের অবসান হয়েছে। টানা 2 বছরের বেশি সময় ধরে চরম দুর্ভোগ আর রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্টের অবসান ঘটল অবশেষে। উন্মুক্ত করা হয়েছে রাজধানীর কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাস। দীর্ঘ ভোগান্তি শেষে স্বস্তির নিঃশ্বাস পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শনিবার সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয়রা বলছেন, মাত্র আধা কিলোমিটার পথ পেরুতে 1 ঘন্টারও বেশি সময় লাগত। টিটিপাড়া রেল ক্রসিংয়ে ট্রেন আসা যাওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। চলাচলকারীরা বলছেন, আন্ডারপাস হওয়ার কারণে কমেছে যানজট, কমবে যাত্রীদের ভোগান্তি। রাস্তাটা বন্ধ হয়ে যাওয়াতে অনেক সমস্যা হয়েছে, আমাদের অনেক কষ্ট হয়েছে। আমি 2বার পড়ে গেছি এখানে। 10 মিনিটের রাস্তা আমাদের অনেক সময় 1 ঘন্টা সময় লেগে যেত, এবং বিকল্প কোনো রাস্তা না থাকার কারণে সবাই একই রাস্তায় চলাচল করতে হতো। এই অঞ্চলে মানিকনগর, মান্ডা, মুগদার লোক খুব কষ্টে আছিল। এখন এই রাস্তাটা খুলে দেন অনেক সুবিধা হয়েছে তাদের। আন্ডারপাসটির নিচ দিয়ে 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন। রিক্সা, ভ্যান ও সাইকেলের জন্য রয়েছে আলাদা লেন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে বসানো হয়েছে স্বয়ংক্রিয় 2টি পাম্প। রেলগেটে যখন বসে থাকতে হতো, এখন আর সেটা বসে থাকতে হবে না। এখন একেবারে অবাধভাবে এখানে বিচরণ হবে, এবং এটাতে সময় বাঁচবে এবং লোকজনের ভোগান্তি অনেক কমে যাবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত 6 লেনের এই আন্ডারপাসটির দৈর্ঘ্য 338 মিটার এবং চওড়া 31 মিটার। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে পাবনার নগরবাড়িতে চালু হলো আধুনিক নদী বন্দর। শনিবার সকালে আধুনিক টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, এই বন্দর চালু হওয়ায় পণ্য খালাসে গতি বাড়বে অন্তত 10 গুণ। সেই সাথে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। উত্তরাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পাবনার নগরবাড়িতে চালু হলো আধুনিক নদী বন্দর। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পণ্যবাহী জাহাজ আমদানির পর উত্তরাঞ্চলের 16 জেলায় কয়লা, সার, পাথর সহ বিভিন্ন পণ্য সরবরাহ করেন ব্যবসায়ীরা। এটি চালু হয় প্রাণ ফিরেছে এ নৌরুটে। পণ্য পরিবহনে রাজধানীর সাথে সড়কপথে দূরত্ব কমেছে প্রায় 80 কিলোমিটার। যমুনা সেতুর উপরও কমবে চাপ। কম খরচে সহজেই নদীপথে সার, কয়লা, সিমেন্ট, পাথর সহ অন্যান্য পণ্য আনা নেওয়া যাবে। তবে নাব্যতা ঠিক রাখাই এই নদীবন্দরের প্রধান চ্যালেঞ্জ। নৌপথের নাব্যতাটা ঠিক রাখা। আপনারা জানেন যে নগরবাড়ি পর্যন্ত ক্লাস 1 রিভার রুট 4 মিটার গভীরতা, 3.9 মিটার বা 4 মিটার গভীরতা আমরা সবসময় মেনটেন করি, এবং ইনশাল্লাহ আমরা এটা করব যত চ্যালেঞ্জই আসুক না কেন। তবে বৃহৎ বৃহৎ নদীবন্দরগুলোকে, যেগুলো নাকি সমুদ্র বন্দরের সাথে যুক্ত করেছে, সেগুলোকে আমরা নতুনভাবে ক্লাসিফাই করেছি 1 সিয়েরা 1 স্পেশাল হিসাবে। এই বন্দরের পণ্য খালাসে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। এতে জাহাজ থেকে পণ্য খালাসের গতি বেড়েছে কয়েক গুণ। বর্তমানে প্রতিদিন পণ্য খালাস হচ্ছে 2000 টন। বন্দরটি পুরোপুরি চালু হলে অন্তত 20,000 টন পণ্য খালাস করা যাবে। এতে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়বে। পোর্টটি অলমোস্ট, এই বন্দরটি একটা ছোটোখাটো নদী বন্দর নয়, ছোটোখাটো সমুদ্র বন্দরের মতো দেখতে যেন হয়। কারণ আজকাল যে মডার্ন ইকুইপমেন্টগুলো আসে, সেই মডার্ন ইকুইপমেন্টগুলো কেনা আমাদের পক্ষে সম্ভব না। আমি বিআইডব্লিউটি এর চেয়ারম্যানকে রিকোয়েস্ট করব, আমরা হয়তো চলে যাব, কিন্তু পরিকল্পনা করে যেতে যে গেটে ডিজিটাল ব্যবস্থা যেন হয়। নদীবন্দর নির্মাণে 2018 সালে প্রায় 557 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর পাড়ে 36 একর জায়গা জুড়ে কাজ শুরু করে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এই নদীবন্দর চালু হয় বছরে 36 কোটি লিটার ডিজেল সাশ্রয় হবে। আর এ বন্দরে বছরে পণ্য ওঠানামা করবে 99 লাখ মেট্রিক টন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেড়া, পাবনা।
জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে নানান মহল থেকে চাপে বিসিবি। সুষ্ঠু তদন্তে বোর্ডকে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের তাগিদ সবার। বাংলাদেশ ক্রিকেটে পিছু ছাড়ছে না বিতর্ক সমালোচনা। স্পটলাইটে সাবেক বিসিবি কর্তাদের বিরুদ্ধে জাহানারা আলমের বিস্ফোরক মন্তব্য। রয়েছে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ। জাহানারার অভিযোগের পর উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পাশাপাশি মাশরাফি, তামিম, মুশফিকদের সরব প্রতিবাদ। স্পর্শকাতর এমন ইস্যুতে বোর্ডের জিরো টলারেন্স নীতি ও নিরপেক্ষ তদন্ত দাবি তাদের। নড়েচড়ে বসেছে বিসিবিও। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন চেয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে সেদিনই। এই বিষয়ে কোনো গাফিলতি চান না বর্তমান নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এদিকে সবশেষ নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল মঞ্জুর বিরুদ্ধে ক্রিকেটারদের নানান অভিযোগ স্বীকারে স্বচ্ছ প্রক্রিয়ায় যেতে হবে বিসিবিকে। সে সময় কোনো পদক্ষেপ না নিলেও নাদেলের অধীনেই মঞ্জুকে পদ থেকে সরিয়ে দেয় তৎকালীন বোর্ড। জাহানারা ইস্যু সবচেয়ে সিরিয়াস হলেও বিসিবি নির্বাচন, পরবর্তীতে 43টি ক্লাবের লিগ বর্জনে সংকটে নতুন পরিচালনা পর্ষদ। এবারের ঘরোয়া লিগ শুরুর আগেই তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। প্রথম বিভাগ ক্রিকেট লিগে 20 দলের মধ্যে নেই 8টি। এতগুলো ক্লাব না থাকায় ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটে বিপিএল এর পর সবচেয়ে বড় আসর ডিপিএল। বিসিবি ক্লাবগুলো মুখোমুখি অবস্থানে থাকলে লিগ আয়োজনে শঙ্কা থেকে যাচ্ছে। আবাহনী, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব না থাকলে লিগের মান নিয়েও প্রশ্ন উঠবে। ক্রিকেটারদের পারিশ্রমিক কমে যাবে কয়েক গুণ। বিপিএল এর দ্বাদশ আসর শুরুর আগে বিতর্ক। ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের পরও সিদ্ধান্তহীনতায় বিসিবি। অভিযুক্ত ক্রিকেটারদের কোনোভাবেই বিপিএলে খেলতে দেয়া হবে না, সেই অবস্থান থেকে সরে এসেছে বোর্ড। ফলে 5 দলের বিপিএল হলেও স্পট ফিক্সিং নিয়ে ক্রিকেটারদের পথ প্রশস্ত করছে কিনা বিসিবি, সেই আলোচনা থেকেই যাবে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।